ঝুমুরের সাথে কথা বলা শেষে মোবাইলে নেট অন করে ফেসবুকে ঢুকতেই একগাদা নোটিফিকেশন চোখে পড়ল নীলার। সবগুলোই এক ব্যক্তির কারণে, আর সে হলো নাজিম। নীলার প্রায় সব পোস্টে রিয়্যাক্ট এবং কমেন্ট করে বসলো সে। এসব কার্যকলাপে নীলা অন্যদিন বিরক্ত হলেও সেদিন অতটা বিরক্ত না হয়ে বরং মুখ চেপে হাসতে লাগলো সে, এবং সাথে সাথে নাজিমকে জিজ্ঞাসা করলো, আপনি এটা কি করলেন? এমন প্রশ্নে ওপাশের মানুষটি একটু ভয় পেয়ে গেল। কি করলাম? এই যে এতগুলো লাভ রিয়্যাক্ট আর কমেন্ট দিলাম আর কি। এভাবে তাদের হাসি ঠাট্টা বেড়ে যেতে লাগলো, কিন্তু অন্যদিকে কি হতে যাচ্ছে তা তাদের একজনের মনেও আসলো না, একবারের জন্যও না। বিয়ের পর শ্রাবণ কখনো নীলার আইডিতে যায়নি, তবে সেদিন শ্রাবণের ফেসবুক হোম পেজে কেবল বারবার নীলার আইডি ঘুরতে লাগলো। নীলা তার পুরাতন পোস্টগুলোতে রিপ্লাই দেওয়ার কারণে শ্রাবণের সামনে তার পোস্টগুলো বারবার আসতে লাগলো। নীলার রিপ্লাইগুলো কিছু একটার সাথে পরিচিত মনে হলো শ্রাবণের। তারপর কমেন্টদাতার নাম দেখে তার ধারণা সত্যে পরিণত হলো। নাজিমকে দেখে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল শ্রাবণ। সাথে নীলার রিপ্লে যেন কাটা ঘায়ে নুনের ছিটা। এতদিন পর নাজিমের হঠাৎ আগমনে শ্রাবণ মনে নতুন করে সন্দেহের দানা বাঁধতে লাগলো। তারপর নীলার প্রোফাইলে গিয়ে নাজিমের সব কমেন্ট এবং নীলার রিপ্লেগুলো খুব মনোযোগ সহকারে পড়তে লাগলো সে। তার মনে বারবার একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, ওরা দুজনে মনে হয় আবার সম্পর্ক শুরু করলো। সে চাইলেই সহজে এই সন্দেহের সত্য মিথ্যা যাচাই করতে পারত। তার কাছে নীলার ফেসবুক পাসওয়ার্ড ছিল, নীলা নিজে দিয়েছিল তাকে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার পর। পাসওয়ার্ড থাকার পরেও শ্রাবণ কখনো নীলার আইডিতে লগ ইন করেনি, প্রয়োজন মনে করেনি কখনো। কিন্তু সেদিন লগ ইন করে সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন পড়লেও শ্রাবণ সেটা করেনি, কারণ যদি তার সন্দেহ সত্যি প্রমাণিত হয় তখন সে বিষয়টা কিছুতেই মেনে নিতে পারবে না। তাই সে কেবল নিজের ভিতর রাগ জমাতে লাগলো। নীলা এবং নাজিমের কথোপকথন মোটামুটি ভালোই চলতে লাগলো। নীলা তার একাকিত্বের একজন সঙ্গী পেল, তবে নাজিমকে সে কেবল নাজিমের অনুরোধেই বন্ধু বানাতে রাজি হয়েছিল। এতে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না, যদিও বন্ধু বানানোতে তার মন খারাপের সময়গুলো কিছুটা হলেও কমে গিয়েছিল। তবে নাজিমের উদ্দেশ্য আগের মতোই খারাপ ছিল, এবং সেটা নীলা একবারের জন্যও বুঝতে পারেনি। বুঝতে পারলে সে কখনো নাজিমের মেসেজ দেখতো না। বন্ধুত্ব তো অনেক দূরের কথা। নাজিমের সাথে কথোপকথনে কিছুটা ব্যস্ত থাকায় শ্রাবণের অবহেলাগুলো ওই সময়টাতে আর অতটা খারাপ লাগতো না নীলার। মনকে অন্যদিকে ঘুরিয়ে নিতে পারলে কষ্টগুলো কিছুটা কমে যায়, মানসিক যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পাওয়া যায় এতে। নীলা শ্রাবণের দিকে আবার ঝুঁকে পড়ার পর সেদিন প্রথম শ্রাবণ কয়েক ঘন্টা পরপর নীলার আইডিতে ঘুরে আসতে লাগলো। নাজিম নতুন কোনো মন্তব্য করলো কিনা এবং নীলাও সেখানে কিছু বলল কিনা, কিংবা কি বলল, প্রত্যুত্তরের ধরনটা কেমন, এসব দেখার জন্য তার মনে একই সাথে ভয় এবং সন্দেহ কাজ করত। নীলাকে যদি আবার হারিয়ে ফেলে, এটা ছিল শ্রাবণের সবচেয়ে বড় ভয়। নাজিম অনেকবার করে নীলার নতুন নাম্বার চাইলেও নীলা সেটা দিতে অস্বীকৃত জানায়। তারা কেবল মেসেজে কথা বলতো। নীলা রোজ নিয়ম করে শ্রাবণকে যে কলগুলো দিত সেটাও কমে গেল। অপরদিকে মনে মনে শ্রাবণ ঠিক সেই আশঙ্কা নিয়েই বসেছিল, এবং কল দেওয়া বন্ধ হওয়াতে তার সন্দেহের মাত্রা আরও ঘন হতে লাগলো। বর্ষার আকাশের গুমট বাঁধা মেঘের মতো যেন এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস। শ্রাবণ আগের মতো অগোছালো হয়ে গেল আবার। দেরি করে বাসা ফিরত, রোজ মদ খেত, নেশা করত। অপরদিকে নীলা একবারও শ্রাবণের অবস্থা টের পেল না। বাসা থেকে আসার সময় যতদিন থাকার কথা ভেবেছিল তার থেকেও দুদিন বেশি থাকলো সে। হয়তোবা একজন কথা বলার মানুষ পেয়েছে বলে বাবার বাড়ি থেকে ফেরার দিনেও অতটা মন খারাপ ছিল না নীলার। নীলা যখন বাসায় আসলো তখন সকাল 11টা। বাসায় এসে দরজায় কড়া নাড়তে কিছুক্ষণ পর শ্রাবণের সৎমা দরজা খুলে দিল। তারপর নীলাকে দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন। নীলা মাকে জড়িয়ে ধরে কেমন আছেন জিজ্ঞাসা করলো। তারপর খালাকে ডেকে নিতে বলল এবং বাইরে রাখা কার্টুনগুলো ঘরে নিয়ে আসতে বলল। সৎমা এবং কাজের খালা এতগুলো কার্টুন দেখে অবাক হয়ে গেল। সৎমা নীলাকে কিছুটা বকার সুরে বললেন, তুমি আবার এত কিছু আনতে গেলে কেন? বেআইন সাহেবকে আবারও কষ্ট দিলে? কি দরকার ছিল এসবের? কিছুটা হেসে নীলা বলল, কোনো দরকারই ছিল না, এমনিতে আনলাম আর কি। তারপর এক কার্টুন মাকে দিয়ে বলল, এগুলো আপনার। টেবিল থেকে একটি বাটি নিয়ে
সেখানে অনেকগুলো পিঠা নিয়ে খালাকে গিয়ে দিয়ে আসলো নীলা। তারপর আবার মাকে নিয়ে ওনার রুমে চলে গেল। নীলার হাতে ছিল কয়েকটি শপিং ব্যাগ। মাকে সেগুলো দিয়ে বলল, এখানে আপনার জন্য শাড়ি আর একটা বিছানার চাদর, পুরাতনটা সেলাই করতে হবে না। আর একটা ব্যাগ থেকে একটি শাড়ি বের করে মাকে দেখিয়ে বলল, এটা খালার জন্য। শ্রাবণের সৎমা খুশি হয়ে নীলাকে বললেন, যাও তুমি গিয়ে দিয়ে আসো, উনি অনেক খুশি হবেন। তারপর নীলা খালাকে সৎমায়ের রুমে ডেকে আনলো এবং খালার হাতে শাড়ির ব্যাগ দিয়ে বলল, এটি আপনার জন্য। কাজের খালা ব্যাগটি হাতে নিয়ে নীলাকে জিজ্ঞাসা করলেন, কি এখানে? নীলা হাস্যোজ্জ্বল মুখে বলল, খুলেই দেখুন। তিনি ব্যাগ খুলে ভালো মানের একটি জামদানি শাড়ি দেখতে পেলেন। শাড়িটি দেখে তিনি খুব খুশি হলেন। এত দামের শাড়ি কেন আনতে গেলেন? নীলা কণ্ঠে কিছুটা শাসনের সুর। কেন, আপনি কি দামি শাড়ি পরতে পারেন না? নীলার জবাবে তিনি তোতলানোর সুরে বললেন, না মানে। নীলা ওনাকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো মানে করতে হবে না, এটা আপনার। তারপর তিনি রান্নাঘরে চলে গেলেন। নীলা এবং শ্রাবণের দ্বিতীয় মা আবার তাদের মতো কথা বলা শুরু করলো। নীলার সৎমা নীলার বাসার সবার খোঁজ খবর জিজ্ঞাসা করলেন। তারপর ধীরে ধীরে নীলা যখন শ্রাবণের কথায় আসলো, তিনি মুখ গম্ভীর করে ফেললেন এবং বলা শুরু করলেন, তুমি যাওয়ার পর শ্রাবণ অনেক রাত করে বাসায় আসতো। খালা দরজা খুলে দেওয়ার পর কিছুক্ষণ এদিক সেদিক ঘুরতো, মাতাল হয়েই বাসায় ফিরতো প্রায়। এদিক সেদিক ঘুরে খাবার টেবিলে বসে গ্লাসে পানি ঢেলে ঢোক করে অনেকক্ষণ পানি খেত। এমনভাবে পানি খেত মনে হয় যেন বহুকাল ধরে তৃষ্ণার্ত। খালা গিয়ে খাবার বেড়ে দিতে গেলে চিল্লাচিল্লি শুরু করতো সে। চিল্লাচিল্লি দেখে আমি আড়াল থেকে বের হলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে চুপ হয়ে উপরে উঠে যেত। তারপর তোমাদের রুমে চলে যেত। আর কিছু শোনা যেত না তখন। মাঝে মাঝে মধ্যরাতে তার হঠাৎ চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যেত। ভয় পেয়ে যেতাম আমরা। তার মায়ের রুমে একা একা কী নিয়ে যেন চিৎকার চেঁচামেচি করতো, আবার কাঁদতও অনেক। তারপর চুপ হয়ে যেত আবার। সকালে ঘুম থেকে অনেক দেরি করে উঠতো। বাসায় কিছু খেত না তেমন। মায়ের কথা শুনে নীলার গায়ে ভয়ের শিহরণ শুরু হলো। তিনি আবার বলা শুরু করলেন, জানো মা, তোমাদের তখনও বিয়ে হয়নি। তোমার শ্বশুর মারা যাওয়ার পর শ্রাবণ প্রথমে বাড়িতে আসে। তখন প্রায় রাতে পাগলের মতো শব্দ করতো আর কাঁদতো, আর কি যেন বলতো বিড়বিড় করে। অনেক রাত পর্যন্ত উপরে ওর মায়ের রুমটাতে হাঁটাহাঁটি করতো। লাইট জ্বালানো থাকতো প্রায়। তারপর হঠাৎ করে প্রথম দরজা বন্ধ হতো। এরপর কথা। আমি কয়েকবার দেখেছিলাম, পরে অনেক ভয় লাগতো আমার। তাই সে আসার একটু পর আমি ঘুমিয়ে যেতাম। কথাগুলো শুনে নীলার ভয় এবং শ্রাবণের জন্য মায়া দুটোই বাড়তে লাগলো। তারপর কাঁদো কাঁদো গলায় মাকে বলল, আপনি কথাগুলো আমাকে আগে বলেননি কেন? শ্রাবণের সৎমা সংকোচের সুরে বললেন, ভাবলাম বললে যদি আবার তোমাদের সংসার জীবনে কোনো অশান্তি হলে হতো, তবুও বলতে। এই বলে নীলা উপরের রুমে চলে গেল। সারাটা দিন সে শ্রাবণের জন্য প্রতীক্ষা করছিল। সে কখন আসবে আর সে তার থেকে জানতে চাইবে সব কিছু। যদিও সে আর আগে অনেকবার জানতে চেয়েও অবহেলা আর তিক্ততা ছাড়া কিছুই পেল না, তবুও প্রতীক্ষা করছিল সে। দুপুরে তেমন কিছু খায়নি নীলা। শ্রাবণের কথা চিন্তা করতে করতে তার পুরোটা সময় কেটে গেল। শ্রাবণকে কয়েকবার কল দিয়েছিল, কিন্তু কল ধরল না শ্রাবণ। অন্যদিকে শ্রাবণ তখনও কয়েকবার নীলার প্রোফাইলে ঘুরে আসলো, কিছুই পেল না তেমন। তবুও তার সন্দেহ একটুও কমল না। সেদিন শ্রাবণ যখন বাসায় এলো তখন রাত 10টা। সেদিনও সে বাহির থেকে মাতাল হয়ে বাসায় এলো। দরজা নক করতেই কাজের খালার পরিবর্তে নীলা দরজা খুলে দিল। নীলা অনেকক্ষণ ধরে নিচে অপেক্ষা করে বসেছিল দরজা খুলে দেবার জন্য। দরজা খুলে তাকে দেখে কিছুটা থেমে গেল শ্রাবণ। তারপর নীলাকে সরিয়ে খাবার টেবিলে বসে সৎমায়ের বর্ণনা অনুযায়ী পানি খেতে লাগলো, ঠিক তৃষ্ণার্ত পথিকের মতো। নীলা খেয়াল করলো সৎমা দরজা হালকা খুলে উঁকি মেরে সব দেখছিলেন। সে শ্রাবণকে বলল, চলো উপরে চলো। শ্রাবণ উঠতে চাইল না। নীলা শ্রাবণের হাত ধরে ধীরে ধীরে উপরে নিয়ে গেল। তাদের রুমে গিয়ে শ্রাবণকে বসালো, নিজেও তার পাশে বসলো। কি হয়েছে শ্রাবণ, আমাকে বলো, কি হয়েছে তোমার? শ্রাবণ মাতাল অবস্থায় বলল, হ্যাঁ। নীলা আবার বলল, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। তারপর রুম থেকে বেরিয়ে যেতে চাইলে নীলা তাকে আবার ভিতরে নিয়ে বলল, কই যাচ্ছ? আজ তুমি আমাকে সব বলবে, তারপর যাবে। নীলার জোড়াজুড়িতে শ্রাবণ কিছুটা বিরক্ত হয়ে গেল। তারপর বলল,
বললাম না কিছু হয়নি। এটা বলে সে আবার বেরিয়ে যেতে লাগলো এবং নীলা আবারও তাকে পিছন থেকে নিয়ে আসলো। এবার নীলা রেগে গিয়ে বলল, কি হয়েছে বলবা তো? আর কতবার বলবো যে আমার কিছু হয়নি? তাহলে এভাবে মাতাল হয়ে আসো কেন? খুব রাগের ভঙ্গিতে কথাটি বলল নীলা। নীলার কথা শুনে শ্রাবণের আর বুঝতে বাকি রইল না যে তার সব কথা তার সৎমা নীলাকে বলে দিয়েছিল। তাই সে তখন সৎমায়ের সাথে কেন কথা বলল সে নিয়ে নীলাকে জবাবদিহি শুরু করলো। এই, তোমাকে না বলেছি ওই মহিলার সাথে কথা না বলতে? তারপরেও কেন? শ্রাবণের কথার উত্তর না দিয়ে নীলা শ্রাবণকে পাল্টা প্রশ্ন করলো, কেন বললে কি হয়েছে? কোনো জবাব না দিয়ে সোজা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। নীলাও তার পিছন পিছন আসলো। সে বুঝতে পেরেছিল শ্রাবণ কেন নিচে আসতেছিল। তাই সে শ্রাবণকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই আটকাতে পারল না শ্রাবণ। শ্রাবণ সৎমায়ের রুমের সামনে ওনাকে ডাকতে গিয়ে দেখলো উনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তারপর খুব রাগ এবং বিরক্তি নিয়ে ওনার কাছে জানতে চাইলো তিনি কেন নীলাকে এসব বললেন। এই প্রথম সৎমাকে কিছু বলল শ্রাবণ। তিনি কোনো জবাব দেওয়ার আগে নীলা ওনাকে বলল, মা আপনি ভিতরে যান। এই বলে ওনাকে ভিতরে পাঠিয়ে নীলা আবার শ্রাবণকে উপরে নিয়ে গেল। তারপর শ্রাবণের কলার ধরে বসিয়ে বলল, এসব মাতলামির মানে কি? নীলার মুখে মাতলামি শব্দটা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর চিৎকার করে বলল, আমার যা ইচ্ছা আমি তা করব, তাতে তোমার কি? তুমি যে সারাদিন ওই জানোয়ারটার সাথে কত কিছু করো, তাতে কি আমি বাধা দেই? শ্রাবণের উত্তর শুনে নীলা তখন বুঝতে পারল শ্রাবণের এসবের আসল কারণ। সে তবুও না জানার ভান ধরে বলল, কই, কখন কার সাথে আমি কথা বললাম? নীলার মুখে এমন কথা শুনে শ্রাবণ একটু হাসলো। শাক দিয়ে মাছ ডেকে আর কতদিন বাঁচবে তুমি? কি ভাবছো আমি কিছুই দেখি না, কিছুই বুঝি না? আমি অন্ধ নাকি? আমি দেখি না ওই জানোয়ারটার সাথে তোমার কমেন্ট খেলা? শ্রাবণের এমন বাজে ব্যবহারে নীলা খুব বিরক্ত হয়ে গেল। মুখ সামলে কথা বলো। আর জানোয়ার বলছো কাকে? উনি তোমার মতো মাতাল হয়ে বাসায় ফিরে না, কাছের মানুষদের সাথে এমন কুকুরের মতো ব্যবহার করে না। উনি তোমার মতো একটা সাইকো না। নীলার মুখে সাইকো শব্দটা শুনে খুব রাগ হলো শ্রাবণের। রাগের বশে নীলাকে একটা থাপ্পড় দিয়ে বলল, তো যাও না ওর কাছে, সাইকোর কাছে পড়ে আছো কেন? লাশটাকে প্রতিদিন মারার জন্য? এসব বলে রুম থেকে বের হয়ে গেল সে।